আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মেডিকেল জুরিসপ্রুডেন্স এর যে টপিকটা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে মেডিকেল জুরিসপ্রুডেন্স যেহেতু চিকিৎসা আইনবিদ্যা, এখানে আইন রিলেটেড বিচার সম্পর্কিত অনেক বিষয় থাকে। সত্য উদ্ঘাটনের সাথে অনেক সময় ময়নাতদন্ত করা লাগে। আমরা সবাই জানি ময়নাতদন্তের কথা। এটাকে অটোপসিও বলে। অটোপসি, AUTOPSY, অটোপসি অর্থাৎ ময়না তদন্ত। আচ্ছা, ময়না তদন্ত বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ময়না তদন্ত কিন্তু মৃত ব্যক্তির হয়। ময়না তদন্ত মৃত ব্যক্তির হয়। আমরা বিশেষ করে কোন একটা অস্বাভাবিক মৃত্যুর কোন একটা কারণ যখন উদ্ঘাটন করা হবে, বা এটা কোনো মার্ডার হলো কিনা বা কোনো অ্যাক্সিডেন্টাল কজ কিনা, এটার যে কনফার্মেশন করার যে বিষয়টা, যে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা, এটাকে বলা হচ্ছে অটোপসি বা ময়না তদন্ত। মৃত্যুটা কি আসলে? মৃত্যু হচ্ছে জীবনের পরিসমাপ্তি। জীবনের পরিসমাপ্তিটাকেই আমরা মৃত্যু বলে থাকি। এবং জীবন্ত দেহে যত রকম ফাংশন হয়, যত রকম কাজকর্ম চলে, কাজকর্মগুলো যখন থেমে যায়, বন্ধ হয়ে যায়, তখন সেটাকেই আমরা বলি ডেথ বা মৃত্যু। এখন মৃত্যুর কিন্তু দুইটা ধাপ থাকে, একটা হলো সোমাটিক ধাপ, আরেকটা হলো মলিকিউলার ধাপ বা মলিকিউলার ডেথ বলতে পারি আমরা, আরেকটাকে বলতে পারি সোমাটিক ডেথ। সোমাটিক ডেথ কাকে বলে? সোমাটিক ডেথ মানে হলো, ধরেন কোন একটা প্রাণী মারা গেল। মারা যাওয়ার পরে কিন্তু দেহের কোষগুলো তখনও জীবিত আছে। মারা মারা যাওয়ার সময়টা খুব বেশিক্ষণ হয় নাই। মারা যাওয়ার পরে দেহের সেলগুলো তখনও জীবিত। ওই ধরনের অবস্থাকে আমরা বলি সোমাটিক ডেথ। আর যখন পচন শুরু হয়, আস্তে আস্তে যখন দেহের প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা সেল যখন পচে যায়, তখন তখন ওই যে সেলের যে মৃত্যু ঘটে, সেটাকে আমরা বলি মলিকিউলার ডেথ। আমরা যদি দুইটার মধ্যে একটু পার্থক্য করি, আমরা সোমাটিক ডেথ এবং মলিকুলার ডেথের মধ্যে যদি আমরা পার্থক্য করি, আমরা সোমাটিক ডেথের ক্ষেত্রে কি বললাম, যে সোমাটিক মৃত্যুতে জীবনের অবসান ঘটে, কিন্তু দেহের কোষগুলোর মৃত্যু তখনও হয় না। আর মলিকুলার ডেথের মধ্যে দেহ, অর্থাৎ দেহ হইতে জীবনের অবসান যেমন ঘটে, পাশাপাশি সকল সেলগুলো মারা যায়। সোমাটিক ডেথে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আর মলিকুলার ডেথের মধ্যে ক্যাডাভারিক রিজিডিটি ঘটে, অর্থাৎ ডেড বডিটা টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়। সোমাটিক ডেথের মধ্যে আমরা কি দেখি, আরেকটা বৈশিষ্ট্য দেখি, সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশনের সমাপ্তি ঘটে, ব্লাড সার্কুলেশন থেমে যায়। আর মলিকুলার ডেথের মধ্যে আমরা দেখি যে দেহটা কালো হয়ে যায়, নীলবর্ণ হয়ে যায়। আর সোমাটিক ডেথের মধ্যে আমরা ত্বকের একটা পরিবর্তন আমরা দেখি। মলিকুলার ডেথের মধ্যে আমরা ম্যামিফিকেশন আমরা দেখি। আর সোমাটিক ডেথের মধ্যে আমরা চক্ষুর পরিবর্তন দেখি। মলিকুলার ডেথের মধ্যে আমরা পচন দেখি। তাহলে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আমরা মৃত্যু নিয়ে আরো কিছু আলোচনা করব। তার আগে আমরা একটু পোস্টমর্টেম, আমাদের অটোপসি নিয়ে একটু আলোচনা করি। অটোপসিটা কি? অটোপসিটা হচ্ছে একটা সার্জিক্যাল প্রসিডিওর, একটা সার্জিক্যাল প্রসিডিওর। এবং এটা হচ্ছে এমন একটা পরীক্ষা যেটার মাধ্যমে দেহটাকে ব্যবচ্ছেদ করা হয়। ব্যবচ্ছেদ করা হয় কি কারণে? কোন কোন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ব্যবচ্ছেদ করা হয়। এটার একটা আইনগত একটা অনুমতি লাগে এই ব্যবচ্ছেদটা করতে গেলে। এবং এই ব্যবচ্ছেদটা করে ওই যে প্রাণীটা বা ওই যে মানুষটা, ওই যে ভিকটিম, ওই ভিকটিমের মৃত্যুর কারণ, ধরন, প্রকৃতি, এই যে বিষয়গুলা, এগুলো নির্ণয় করা হয় আইনগত স্বার্থে। আইনগত স্বার্থে। আবার কোনো কোনো সময় ওই মেডিকেলে, মেডিকেল রিলেটেড পড়াশোনা করার জন্য অনেকে আবার কি করে, ডেড বডি কাটে, সেটা একটা বিষয়। আর এখানে মূলত হচ্ছে পোস্টমর্টেমের কথা বলা হচ্ছে, যে বিশেষ করে এই ধরনের পারপাজে পোস্টমর্টেম করা হয়। এখন আসেন মৃত্যু চিহ্ন এবং লক্ষণগুলা।
মৃত্যুর চিহ্ন এবং লক্ষণগুলো একটু বলি। আমার স্লাইড গুলো কি দেখা যায়? আচ্ছা, জি স্যার। মৃত্যুর চিহ্ন এবং লক্ষণ। আমি শুধু পয়েন্টগুলো একটু লিখবো এবং এগুলো একটু বর্ণনা করব। এখানে আর আজকে আজকে খুব একটা স্লাইড আমি অ্যাড করি নাই। মৃত্যুর চিহ্ন এবং লক্ষণ নিয়ে আলোচনা করব এখন। আচ্ছা, একটা মানুষ যখন মারা যায়, আমরা সেখানে কিন্তু অনেকগুলো সাইন এবং সিমটম আমরা দেখি। মানে আমরা যেগুলো দেখে কনফার্ম হতে পারি যে এই মানুষটা আর বেঁচে নাই, মারা গেছে। কারণ এটা এটা যেহেতু পোস্টমর্টেমের একটা বিষয়, আমরা একটা আমরা আমরা মানে পুরোপুরি শতভাগ নিশ্চিত না হয়ে কিন্তু পোস্টমর্টেমের জন্য একটা মানুষকে আমরা পাঠিয়ে দিতে পারবো না। একটা ডেড বডি পেলেই মানে আমরা কনফার্ম না হয়ে কিন্তু সেটাকে পোস্টমর্টেমের জন্য পাঠাতে পারবো না। তাহলে এখানে আমরা একজন মৃত ব্যক্তির মধ্যে আমরা কি দেখি? আমরা এই রক্ত সঞ্চালনের একটা বিষয় আমরা প্রত্যক্ষ করি, সেটা হচ্ছে যে রক্ত সঞ্চালন করে আমাদের দেহে হার্ট। আমাদের দেহে হার্ট রক্ত সঞ্চালন করে। আমরা দেখব যে হার্টবিট শোনা যাবে না। আমরা স্টেথোস্কোপ দিয়ে যখন পেশেন্টের চেস্ট রিজন যখন আমরা চেক করব, সাউন্ড শোনার চেষ্টা করব, হার্ট কিন্তু একটা মেশিনের মতো কন্টিনিউয়াস পাম্প করতে থাকে ব্লাড। আমরা কিন্তু হার্টের কোনো সাউন্ড আমরা শুনবো না। এবং আমরা হার্ট হার্ট যখন ব্লাড পাম্প করে তখন ওই ব্লাডটা কিন্তু আমাদের ব্লাড ভেসেল বা রক্তনালীগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমরা আমরা আর্টারিতে হাত দিয়ে কিন্তু আর্টারির বিভিন্ন অবস্থানে আমরা হাত দিয়ে আমরা সেটার অনুভূতি আমরা অনুভব করতে পারি। আমরা শিরা দিয়ে যে রক্ত চলাচল করে বা আর্টারি দিয়ে যে ব্লাড যায় সেটা আমরা অনুভব করতে পারি। সেটা আর অনুভব করা যাবে না যদি মানুষটা মারা যায়। আর রক্তনালী যদি কাটা হয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। এখন এক্ষেত্রে একজন মৃত ব্যক্তির যদি রক্তনালী কাটা হয়, দেখা যাবে যে ফিনকি দিয়ে রক্ত বের হবে না। এবং আঙ্গুলের ডগাটাকে যদি আমরা কিছু দিয়ে শক্ত করে বেঁধে রাখি, রক্ত বন্ধ হয়ে আঙ্গুলের ডগা ফুলে উঠবে। জীবিত মানুষের ক্ষেত্রে, মৃত মানুষের ক্ষেত্রে ফুলে উঠবে না। তাহলে এগুলো গেল হচ্ছে যে রক্ত সঞ্চালন বিষয়ক কিছু লক্ষণ, মৃত মানুষের কিছু লক্ষণ এগুলো। এরপর আমরা রেসপিরেশনের কিছু লক্ষণ আমরা দেখি, শ্বাস প্রশ্বাসের কিছু লক্ষণ আমরা দেখি। বিশেষ করে একটা মানুষ যখন মারা যাবে তখন শ্বাসক্রিয়া যখন বন্ধ হয়ে যাবে, তখন বুকের যে খাঁচা, বুকের যে পাঁজর, থোরাক্সের এই অংশগুলো উঠানামা করবে না, নড়াচড়া করবে না। মুখের সামনে নাকের সামনে যদি একটা আয়না ধরা হয়, যে যদি মানুষটা জীবিত হয়, হ্যাঁ, কিছুটা হলো অক্সিজেনের বা বাতাসের আদান প্রদান ঘটবে, সেক্ষেত্রে আয়নার মধ্যে বাতাসটা লাগলেই আয়নাটা কিন্তু ঘোলা হবে। কিন্তু মানুষটা যদি মৃত হয় আয়নাটা ঘোলা হবে না। নাকের সামনে যদি তুলা ধরা হয়, তুলাটা নড়াচড়া করবে না মৃত মানুষের ক্ষেত্রে। এগুলো গেল হলো কি শ্বাসক্রিয়ার নিবৃত্তির কিছু লক্ষণ। আরেকটা বৈশিষ্ট্য থাকে মৃত্যুর চিহ্ন বা লক্ষণ হিসেবে, সেটা হলো ক্যাডাভারিক স্পাজম। ক্যাডাভারিক স্পাজম হচ্ছে কি, এখন মৃত্যুর সময় মাংসপেশির যে কাঠিন্যতা এবং সংকুচিত অবস্থা মারা যাওয়ার পরেও কিছু সময় যাবত থাকে, ওইটাকে বলা হয় ক্যাডাভারিক স্পাজম। এই অবস্থাটা থাকবে। চোখের একটা পরিবর্তন থাকবে। কর্নিয়া এবং কংজাংটিভাইটার একটা রিফ্লেক্স স্পাজম থাকে জীবিত মানুষের মধ্যে। ধরেন একটা জীবিত মানুষের চোখে, ধরেন একটা মানুষ যখন অজ্ঞান হয়ে যাবে, চোখের পাতাটা খুলে চোখের টর্চ যদি ফেলেন, চোখের যে কর্নিয়া, এগুলোর কিন্তু একটা কি হবে, এখানে একটা স্পাজম হবে। কিন্তু মৃত ব্যক্তির চোখে যদি টর্চ ফেলা হয়, সেখানে কোনো স্পাজম থাকে না। এটা একদম কনফার্ম একটা লক্ষণ আর কি। এটা একদম কনফার্ম করার জন্য খুবই মানে কার্যকরী একটা লক্ষণ। আরেকটা হলো কর্নিয়া অস্বচ্ছ হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে, নরম হয়ে যাবে, এবং চক্ষু গোলকের মধ্যে যে প্রেসারটা থাকবে, এই প্রেসারটা থাকবে না, সেই প্রেসারটা কমে যাবে। এবং স্কিনে আমরা একটা চেঞ্জ দেখি মৃত ব্যক্তির ক্ষেত্রে, সেটা হচ্ছে চামড়ার উজ্জ্বলতা কমে যাবে, ফ্যাকাশে হবে, ছাই বর্ণের হবে, চামড়ার স্থিতিস্থাপকতা কমে যাবে। এবং সর্বশেষ যে বৈচিত্র্যটা আমরা দেখি মৃত্যুর চিহ্ন হিসাবে, সেটা হচ্ছে শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা। প্রত্যেক 3 ঘন্টায় 4 ডিগ্রি করে কমবে। এবং এরপর থেকে প্রত্যেক ঘন্টায় 1 ডিগ্রি করে তাপমাত্রা কমে যাবে শরীরের।
এগুলো গেল হচ্ছে মৃত্যুর চিহ্ন এবং লক্ষণ। এবং মৃত্যুর নিশ্চিত লক্ষণগুলো যদি আমরা বলি, আমরা দুইটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, একটা হলো ক্যাডাভারিক রিজিডিটি আর একটা হলো ক্যাডাভারিক লিভিডিটি। আরো কিছু লক্ষণ থাকতে পারে, যেমন স্যাফোনিফিকেশন এবং মমিফিকেশন এবং পচন। পচন কি, মানুষ যখন মারা যাবে দেহটা পচে যাবে, তখন আমরা বুঝতে পারবো মানুষটা জীবিত নাই, নাহলে শরীর তো পচে যেত না। একটা মানুষ জীবিত থাকলে কিন্তু শরীরে পচন আসে না সহজে। জীবিত মানুষের মধ্যে পচন আমরা দেখি না, মৃত মানুষের মধ্যে পচন আসে। গ্যাংগ্রিন ছাড়া আমরা খুব একটা পচন দেখি না জীবিত দেহে। আর ক্যাডাভারিক রিজিডিটি কি, এটা হলো একটা মানুষ যখন মারা যাবে তখন দেহটা শক্ত হয়ে যাবে, এই ঘটনাটাকে বলা হয় রাইগর মর্টিস। এবং মারা যাওয়ার পরে দেখবেন স্কিনটা লাল বা নীল হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে ক্যাডাভারিক লিভিডিটি। এবং কারো কারো দেহ দেখবেন মারা যাওয়ার পরে মোমের মতো নরম হয়ে গেছে, এটাকে বলা হয় স্যাফোনিফিকেশন। আর ডেড বডিটা যদি সূর্যের আলোতে রোদে যদি পড়ে থাকে, শরীর থেকে পানিগুলো চলে যাবে, দেহটা থেকে যাবে, মমিতে পরিণত হবে, এটাকে বলা হচ্ছে মামিফিকেশন। এবং সর্বশেষ যেটা বললাম পচন, এটা আগেই বলে ফেলছি, পচে যায়, দেহটা সবুজ হয়ে যায়, নরম হয়, দুর্গন্ধ বের হয়। এখন মৃত্যুর ধাপগুলো যদি আমরা দেখি, আমরা মৃত্যুর ধাপগুলো নিয়ে একটু আলোচনা করব। মৃত্যুর ধাপ আমরা দুইটা পর্যায়ে আমরা মৃত্যুর ধাপকে আমরা আলোচনায় আনতে পারি। আমাদের প্রথম ধাপে আমরা দেখি দৈহিক মৃত্যু, সোমাটিক ডেথ, এটা আলোচনা করেছি। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখি মলিকুলার ডেথ, যেটা হচ্ছে একদম সেলগুলো মারা যায়। তাহলে প্রথম পর্যায়ে হচ্ছে মানে মানুষটা মারা যাবে কিন্তু দেহটা তখনও পচে যাবে না, দেহের সেলগুলো তখনও জীবিত থাকবে। তখন অনেকগুলো ঘটনা ঘটবে, ব্লাড সার্কুলেশন থেমে যাবে, রেসপিরেশন বা শ্বাসক্রিয়া থেমে যাবে, ক্যাডাভারিক স্পাজম দেখা দিবে, স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে, চোখের রিফ্লেক্স অ্যাকশনের মধ্যে চেঞ্জ আসবে, দেহের টেম্পারেচার কমে যাবে। আর মলিকুলার ডেটের মধ্যে কোষগুলো তো পচে যাবে, কোষগুলো তো নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কি ঘটবে, ক্যাডাভারিক লিভিডিটি ঘটবে, ক্যাডাভারিক রিজিডিটি ঘটবে, স্যাফোনিফিকেশন ঘটবে, মমিফিকেশন ঘটবে, পচন ঘটবে, যেটা একটু আগে আলোচনা করলাম। এখন মৃত্যুর কিন্তু বেশ কিছু মুড আছে, ধরন আছে মৃত্যুর ধরন। আমরা যদি মৃত্যুর ধরনগুলো যদি একটু দেখি, আমরা তিন ধরনের আমরা ধরন আমরা পাই। একটা হলো সিনকোপ, একটা হলো অ্যাসপাইক্সিয়া, আর একটা হলো কোমা। সিনকোপ মানে হচ্ছে যে অনেক অনেক সময় দেখবেন হার্টের কাজ বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে মানুষটা মারা যায়, এটাকে বলা হচ্ছে সিনকোপ। অনেকের দম বন্ধ হয়ে যায়, অ্যাসফাইক্সিয়া বলা হয় এটাকে, দম বন্ধ হওয়া, ফুসফুস নিষ্ক্রিয় হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে মানুষটা মারা যায়। আমরা কোভিডের সময় আমরা দেখেছিলাম, করোনায় আক্রান্ত হয়ে অনেকে নিঃশ্বাস বন্ধ হয়ে দম বন্ধ হয়ে মারা গেছে। আরেকটা হলো কোমা। কোমাটা হচ্ছে ব্রেন আর কাজ করে না, ব্রেন একেবারে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, সে কারণেও মানুষ মারা যায়। তাহলে একটা হচ্ছে হার্ট বন্ধ হয়ে মারা যেতে পারে, একটা হচ্ছে ফুসফুস এর ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে, আরেকটা হচ্ছে ব্রেন বন্ধ হয়ে ব্রেনের কাজগুলো থেমে গিয়ে মানুষটা মারা যেতে পারে, বা কোমা অবস্থায় মানুষটা মারা যেতে পারে। আমরা এই তিন ধরনের মুড আমরা দেখি। আর ক্যাডাভারিক স্পাজম এবং ক্যাডাভারিক রিজিডিটির মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, ক্যাডাভারিক স্পাজম হচ্ছে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের পেশিগুলো, মাংসপেশিগুলো শক্ত হয়ে যাওয়া। আর ক্যাডাভারিক রিজিডিটি হচ্ছে মৃত্যুর অন্ততপক্ষে 1 ঘন্টা পরে মাংসপেশি যদি কঠিন হয়, সেটাকে বলা হচ্ছে ক্যাডাভারিক রিজিডিটি। আর ক্যাডাভারিক স্পাজমের মধ্যে স্নায়বিক কারণে ঘটে এটা। আর ক্যাডাভারিক রিজিডিটি হচ্ছে মায়োসিন ডিহাইড্রেশনের ফলে এটা ঘটে। ক্যাডাভারিক স্পাজমের কারণে দৈহিক মৃত্যু ঘটে মাত্র, আর ক্যাডাভারিক রিজিডিটির মাধ্যমে মলিকুলার মৃত্যু ঘটে। ক্যাডাভারিক স্পাজমে মাংস পেশিগুলো বৈদ্যুতিক উদ্দীপনায় উদ্দীপিত হয়, আর ক্যাডাভারিক রিজিডিটির মাধ্যমে মাংস পেশিগুলো বৈদ্যুতিক উদ্দীপনায় উদ্দীপিত হয় না। এবং ক্যাডাভারিক স্পাজমে শরীরটা গরম থাকে, কঠিন থাকে, শক্ত হয়ে যায়। এবং ক্যাডাভারিক রিজিডিটিতে শরীর তাপমাত্রা হারায়, শরীরটা ঠান্ডা হয়ে যায়, শক্ত হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে মূর্ছা বা সিনকোপের কারণগুলো। SYNCOPE, সিনকোপ সংক্ষেপে।
সিনকোপ বা অজ্ঞান হয়ে যাওয়ার, মূর্ছা যাওয়ার কারণ কি কি? পেশেন্ট অনেক কারণে মূর্ছা যেতে পারে এবং মারাও যেতে পারে। ধরেন কাউকে যদি বিষ প্রয়োগ করা হয় এবং প্রপার ভাবে যদি ট্রিটমেন্ট করা না হয়, বিষগুলো যদি স্টোমাক ওয়াশ করে যদি পয়জন গুলো বের করা না হয়, এটা বিষের ধরন নিয়ে কথা, মারা যাবে ওই ব্যক্তিটা। প্রাথমিক অবস্থায় অজ্ঞান হয়ে যাবে, এরপর মারা যাবে। তাহলে সিনকোপের কারণ জানাটা ফরেনসিক মেডিসিনে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি কোনো একটা জখম যদি খুব গুরুতর হয়, খুব গুরুতর জখম যদি হয়, খুব বেশি ব্লাড যদি যায় পেশেন্টের, পেশেন্টের খুব বেশি যদি ব্লিডিং ঘটে, রক্তপাত হয়, সেক্ষেত্রে পেশেন্টটা অজ্ঞান হয়ে যেতে পারে। কারোর ডায়রিয়া যদি হয়, কলেরা যদি হয়, প্রচুর পরিমাণে পাতলা পায়খানা, শরীর থেকে পানি বের হয়ে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। আর ডিহাইড্রেশন দেখা দিলে কিন্তু কি হতে পারে? পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে। হার্টের কোনো একটা রোগ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে, বাল্বের কোনো সমস্যা থাকতে পারে, অ্যাঞ্জিনা প্যাক্টোরিস থাকতে পারে। তারপর এখানে বিভিন্ন অ্যাট্রিয়াম আছে হার্টের, ভেন্ট্রিকল আছে, এগুলোতে যদি কোনো অ্যাবনর্মালিটি যদি থাকে, ট্রাইকাসপিড বাল্ব আছে, মাইট্রাল বাল্ব আছে, এগুলো যদি ন্যারো হয়ে যায়, এগুলোর কারণেও পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে। শকের কারণে হতে পারে পেশেন্ট অজ্ঞান। গ্যাস্ট্রিক, ডিউডেনাল আলসার, টাইফয়েড জ্বর, এগুলো যদি হয়, সেক্ষেত্রেও পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে। এখন আমরা যদি সিনকোপের লক্ষণগুলা যদি আমরা দেখি, আমরা কি কি লক্ষণ পাবো? দেখবো যে ফেসটা কি হয়ে যাবে, অনেকটা আহ ফ্যাকাশে হয়ে যাবে ফেসটা, মুখ ঠোঁট এগুলো ফ্যাকাশে হয়ে যাবে, স্কিনটা ঠান্ডা খসখসে ভাব হয়ে যাবে, পালসটা খুব ফাস্ট চলবে, কিন্তু খুবই ক্ষীণভাবে চলবে, চোখের তারাটা অনেকটা বড় হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস খুব ফাস্ট চলবে, কানে ভোমও করবে, ঠান্ডা চটচটে ঘাম হবে পেশেন্টের। প্রেশারটা যদি মেপে দেখেন, দেখবেন যে প্রেশারটা কমে গেছে অনেকটা। পেশেন্টের মধ্যে অনেক সময় অস্থির ভাব থাকতে পারে, বমি ভাব থাকতে পারে, বমি হইতে পারে, পেশেন্ট প্রলাপ বকতে পারে, খিঁচুনি হতে পারে, একটা পর্যায়ে পেশেন্ট মারাও যেতে পারে। আচ্ছা, সিনকোপ পরবর্তী যদি মৃত্যু হয়, মনে করেন পেশেন্টটা মূর্ছা গেল, এরপর পরই কিছু সময় পরে মারা গেল, তাহলে মূর্ছার মৃত্যু পরবর্তী যে চিহ্নগুলা আমরা কি কি পাবো? বলা হচ্ছে অ্যাস্থেনিয়া। অ্যাস্থেনিয়া জনিত কারণে যদি মারা যায়, তাহলে হার্টের উভয় নিলয় পূর্ণ থাকবে এবং মৃত্যু পূর্ববর্তী রক্ত জমাট, অর্থাৎ পোস্ট মর্টাম ক্লট পাওয়া যাবে, এবং আমাদের লাং, স্প্লিন, কিডনি, লিভার, এগুলোতে রক্ত সঞ্চিত অবস্থায় পাওয়া যাবে, এবং হার্টের ফাংশন যদি বন্ধ হয়, ভিতরের সমস্ত অঙ্গগুলা নর্মাল অবস্থায় পাওয়া যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাসপাইক্সিয়া, দম বন্ধ ভাব। দম বন্ধ ভাব বলতে আমরা কি বুঝি? শ্বাস বন্ধ হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া, আটকে যাওয়া। তাহলে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া যদি বন্ধ হয়, সেক্ষেত্রে মানুষের মৃত্যু ঘটতে পারে, এবং এই যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়াকে বলা হয় শ্বাসরুদ্ধ বা অ্যাসপাইক্সিয়া। শ্বাসরুদ্ধতার কিন্তু অনেকগুলো কারণ আছে। যেমন যদি বিষাক্ত বাতাস যদি আমাদের লাংয়ে যদি প্রবেশ করে, কার্বন মনোক্সাইড, কার্বন, তারপর ডাইঅক্সাইড, অ্যামোনিয়া গ্যাস, এগুলো যদি আমাদের শ্বাসপথে ঢুকে যায়, সেক্ষেত্রে আমরা মারা যেতে পারি। আমাদের শ্বাসনালী যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, অনেক বাচ্চারা দেখবেন পয়সা টয়সা কোনো একটা কিছু গিলে গিলে ফেলছে, শ্বাসনালীতে গিয়ে আটকে গেছে, বাচ্চাটা মারা গেছে, হতে পারে সেটা শ্বাসনালী বন্ধ হয়ে শ্বাস প্রশ্বাস বাধাপ্রাপ্ত হয়ে মৃত্যু ঘটাটা অস্বাভাবিক কিছু না। লবণ, কাদা, এই ধরনের কোনো বস্তু যদি শ্বাসনালীতে ঢুকে আটকে যায়, পপকর্ন আটকে যায়, অনেকে দেখবেন গলায় ফাঁস যদি লাগে, গলায় ফাঁস দিয়ে অনেকে সুইসাইড করে, গলায় বাঁশের ডলা, গলার উপর কেউ যদি মনে করেন মারামারির সময় কেউ গলার উপর পা দিয়ে দাঁড়ায় গেল, সেক্ষেত্রে অনেক সময় মারা যেতে পারে মানুষ। শ্বাসনালীর ভিতরে যদি টিউমার হয়, আমি এরকম পেশেন্ট পেয়েছি শ্বাসনালীর মধ্যে, বিশেষ করে এই, এটা হচ্ছে যে এই খাদ্যনালীতে যে টিউমারটা হয়, শ্বাসনালীতেও হয় টিউমার, টিউমার গুলো বড় হতে হতে একসময় শ্বাসনালী পুরাটাই বন্ধ করে দেয়, তখন শ্বাস বন্ধ হয়ে পেশেন্ট মারা যায়। আর শ্বসন ক্রিয়ায় সাহায্যকারী মাংসপেশির পক্ষাঘাত অথবা সংকোচনের ফলে অনেক সময়, বিশেষ করে এই জেলসিমিয়ামের বিষক্রিয়া, স্টিকনিং, এগুলোর পয়জনের কারণেও প্যারালাইজ হয়ে, শ্বাসনালী বন্ধ হয়ে, শ্বাসনালী প্যারালাইজড হয়ে পেশেন্ট মারা যেতে পারে।
এরপর শ্বাসতন্ত্রের কিছু রোগ থাকতে পারে, নিউমোনিয়া, ডিপথিরিয়া, এগুলোর কারণেও হতে পারে। এবং পানিতে ডুবে অনেকের নিঃশ্বাস আটকে মারা যায়। এবং হার্টের বিভিন্ন রোগ আছে, এগুলোর কারণেও অনেক সময় মানুষের শ্বাস আটকে যায়, মানুষ মারা যেতে পারে। তাহলে কারো যদি শ্বাস আটকে যায়, সেক্ষেত্রে ওই মানুষটার মধ্যে কি ধরনের লক্ষণ আমরা দেখবো? দেখবো যে ওই মানুষটা শ্বাস গ্রহণের জন্য আপ্রাণ চেষ্টা করে, মাথাটা বারবার বোধ করবে, ওই মানুষটা কানে ভোঁ ভোঁ করবে, চোখগুলো বের হয়ে যাবে, চোখের মনিটা বড় হয়ে যাবে, পালস খুব ফাস্ট হয়ে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, মাংসপেশিতে খিঁচুনি দেখা দিবে, তারপর শ্বসন স্নায়ু কেন্দ্রের প্যারালাইটিক অবস্থা তৈরি হবে, মাংসপেশি শিথিল এবং রিফ্লেক্স নষ্ট হয়ে যাবে, ঘাড়ের দুই পাশের এবং কপালের শিরাগুলো ফুলে উঠবে এবং শক্ত হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধের পরেও কিছুক্ষণ ক্ষীণভাবে পালস চলতে থাকবে, অজ্ঞান হয়ে যাবে এবং একটা সময় মারা যাবে। আচ্ছা, শ্বাস বন্ধ হয়ে যদি মারা যায়, সেক্ষেত্রে কি হবে? ধরেন ফাঁসির আসামি, যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদের ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করি। এই শ্বাস বন্ধ হয়ে যদি মারা যায়, তাদের ক্ষেত্রে আমরা বেশ কিছু বাহ্যিক চিহ্ন, কিছু আমরা ইন্টারনাল কিছু বিষয় এবং কিছু এক্সটার্নাল কিছু সাইন আমরা দেখি। আমরা এক্সটার্নাল সাইন হিসেবে আমরা দেখি হচ্ছে যে মুখ, ঠোঁট, হাত, পা, নখগুলা, কানের লতি, এগুলো সব নীল নীল হয়ে যাবে। কারণ শ্বাস আটকে গেলে বাতাস শরীরে ঢুকবে না, অক্সিজেন অক্সিজেন সাপ্লাই কমে যাবে। অক্সিজেন সাপ্লাই যদি কমে যায়, তখন কিন্তু নীল হয়ে যায় শরীর। চোখগুলো বের হয়ে আসবে, মুখমণ্ডলে ভাঁজ পড়ে যাবে, মুখ, গলা, কপালের দুই পাশে শিরাগুলো ফুলে যাবে, জিহ্বা সংকুচিত হয়ে যাবে। এবং পুরুষের ক্ষেত্রে দেখবেন বীর্যপাত হয়ে যাবে। ধরেন ফাঁসির আসামিকে যখন ফাঁসি দেওয়া হয়, শ্বাস আটকে যায়, তখন কিন্তু অটোমেটিক বীর্যপাত হয়ে যায়, বীর্য বের হয়ে যায় পুরুষের ক্ষেত্রে। এগুলো হলো কি এক্সটার্নাল সাইন। আমার কথা কি শোনা যায়? একটু কাইন্ডলি যদি বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ইন্টারনাল কিছু সাইন আমরা দেখি যখন শ্বাস আটকে যাবে। শ্বাসরুদ্ধতার আমরা ইন্টারনাল যে বিষয়গুলো দেখি, যে হার্টের উভয় পাশে কালো রক্ত দেখবেন ভর্তি থাকবে, লাং, হার্ট, ইন্টেস্টাইন, লিভার, কিডনি, স্প্লিন এবং আমাদের ব্রেনে কম বেশি রক্ত কনজেশন ঘটবে, রক্ত জমে যাবে। এবং যদি ধীরে ধীরে মৃত্যু হলে ফুসফুসটা হার্ড হয়ে যাবে, ব্রঙ্কায়, ট্রাকিয়ায় রক্ত জমাটের দাগ দেখা যাবে। যদি আস্তে আস্তে মারা যায়, হার্টের ডান দিকে রক্তের হালকা দাগ দেখা যাবে। দ্রুত মারা গেলে হার্টের ডান দিকে বেশি করে রক্তর প্রবাহ দেখা যাবে। আচ্ছা, এরপর কেউ ধরেন জোর করে বালির চাপা দিয়ে কাউকে মেরে ফেলছে, জোরপূর্বক শ্বাস বন্ধ করে মারা হয়েছে কাউকে। সে কি যেমন ধরেন গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলছে, গলা টিপে মারছে, পানিতে ডুবে মারা গেল, পানিতে ফেলে দিল, কোনো বস্তু শ্বাসনালীতে আটকে গেল, কাপড় বা হাত নাক দ্বারা মুখ বন্ধ করলো, এগুলো হচ্ছে কি জোরপূর্বক শ্বাসজনিত মৃত্যুর কারণ। এগুলা ফাঁসি, গলা টিপা, পানিতে ডুবে মারা যাওয়া, শ্বাসনালীতে কোনো বস্তু আটকে যাওয়া, কাপড় বা হাত দ্বারা বালিশ দ্বারা নাক মুখ চেপে হত্যা করা। এরপর হলো কোমা বা অচেতন অবস্থা। কোমা বলতে আমরা কি বুঝি? স্নায়ুমণ্ডলীর ক্রিয়া যদি বন্ধ হয়, আমাদের যে নার্ভাস সিস্টেম আছে না, বিশেষ করে ব্রেন থেকে আমাদের যে করোটিক নার্ভ গুলো আছে 12 জোড়া, তাহলে এগুলো যদি বন্ধ হয়, সেক্ষেত্রে যে মৃত্যুটা হবে, হ্যাঁ, এই ধরনের অচেতন অবস্থাকে আমরা বলবো কোমা। আর কোমার কারণগুলো যদি আমরা দেখি, সেখানে আমরা কি কি পাবো? কোমাটা মূলত হচ্ছে যেহেতু ব্রেনে হচ্ছে, অবশ্যই ব্রেনে কোনো একটা রোগ থাকতে পারে, মেনিনজাইটিসের মতো। ব্রেনে কোনো আঘাত থাকতে পারে, হ্যাঁ, মাথার খুলিতে কোনো ইনজুরি থাকতে পারে। তারপর হচ্ছে ইপিলেপসি থাকতে পারে, মৃগী রোগ, ব্রেন টিউমার থাকতে পারে। আর কার্ডিওভাস্কুলার কিছু কারণ থাকতে পারে, সেরিব্রাল থ্রম্বোসিস, স্ট্রোক থাকতে পারে, সেপ্টিসেমিয়া থাকতে পারে। এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কিছু রোগ থাকতে পারে, যেমন ধরেন এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন গ্রন্থির বিভিন্ন রোগ, ডায়াবেটিস, ইউরিমিয়া, হাইপোথাইরয়েডিজম, পিটুইটারিজম থাকতে পারে। সিস্টেমিক ফাংশন যদি থেমে যায়, আমাদের হার্টের ফাংশন যদি থেমে যায়, লিভারের ফাংশন যদি লিভার ফেল করে, কিডনি ফেল যদি করে, কিডনি যদি কাজ না করে, সেক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে কি বিষক্রিয়ার কারণে হতে পারে। বিষক্রিয়ার কারণেও কমা কমা অবস্থায় চলে যেতে পারে মানুষ। অত্যধিক অ্যালকোহল যদি পান করে কেউ, অত্যধিক ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে কেউ, অপিয়াম খেয়ে ফেলেছে, কার্বলিক অ্যাসিডের বিষাক্ততার শিকার যদি কেউ হয়ে যায়। অন্যান্য আরো কিছু কারণ থাকতে পারে, যদি হাই ফিভার থাকে, হ্যাঁ, হাইপার পাইরেক্সিয়া থাকে, ব্রঙ্কোনিউমোনিয়া থাকে, মস্তিষ্কে যদি ব্লাড সাপ্লাই যদি কমে যায়, সেক্ষেত্রে পেশেন্ট কোমা অবস্থায় চলে যেতে পারে।
আচ্ছা, কোমা অবস্থার যদি লক্ষণগুলো আমরা দেখি, কোমা অবস্থায় তো আমরা দেখবো পেশেন্টটাকে একেবারে অজ্ঞান অবস্থায় আমরা দেখবো, পালস খুব স্লো ভাবে চলবে, শ্বাস প্রশ্বাস খুব আস্তে আস্তে চলবে, পুরা শরীর প্যারালাইজড হয়ে যাবে দেখবেন, সকল ধরনের প্রতিক্রিয়া নড়াচড়া মুভমেন্ট বন্ধ হয়ে যাবে, এবং স্প্রিংটার গুলো খুব লুজ হয়ে যাবে, শরীরের ঘামগুলা খুবই ঠান্ডা, দেহের তাপ খুব কমে যাবে। হ্যাঁ, তবে যদি ব্রেনের পন্স, মস্তিষ্কের পন্সে যদি আঘাত লাগে সেক্ষেত্রে পেশেন্টের ওই শরীরের টেম্পারেচারটা বেশি থাকতে পারে। আচ্ছা, এখানে তাহলে আমরা এই অজ্ঞান অবস্থার দুই ধরনের আমরা টার্ম পেলাম, একটা হলো কোমা আর একটা হলো সিনকোপ। একটা হলো মূর্ছা আর একটা হলো একেবারে কোমা, একেবারে অজ্ঞান। তো দুইটার মধ্যে পার্থক্য কি একটু আমরা জানবো। আমরা যদি এক পাশে কোমাকে রাখি, এক পাশে যদি সিনকোপকে রাখি, কোমার ক্ষেত্রে আমরা দেখব যে কোমার ক্ষেত্রে বিশেষ করে আমাদের নার্ভের ক্রিয়াগুলো বন্ধ হয়ে মানুষ মারা যাবে। সিনকোপের ক্ষেত্রে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে, হার্টের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ মারা যাবে। কোমাতে রক্তের চাপ খুব নর্মাল থাকবে, আর সিনকোপে রক্তের চাপ কমে যাবে। কোমার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিউরো ডিসঅর্ডার থাকবে, স্নায়বিক রোগ থাকবে, বিষক্রিয়ার একটা বিষয় থাকবে, সিস্টেমিক যে ফাংশন এগুলো বন্ধ হয়ে পেশেন্টের মৃত্যু ঘটবে। আর সিনকোপের মধ্যে কি হবে, বিভিন্ন প্রকার রক্তক্ষরণ এবং হার্টের বিভিন্ন রোগের কারণে সিনকোপটা হবে। অর্থাৎ এখানে একটা হচ্ছে মূলত ব্রেন কেন্দ্রিক কোমাটা, সিনকোপটা হচ্ছে হার্ট কেন্দ্রিক, রক্ত প্রবাহ কেন্দ্রিক। কোমার ক্ষেত্রে হচ্ছে পালস স্বাভাবিক থাকবে, এবং সিনকোপের ক্ষেত্রে পালসটা খুব ফাস্ট থাকবে। আচ্ছা, এখন হঠাৎ মৃত্যু, হঠাৎ মৃত্যুর কারণটা কি হতে পারে? এখানে স্বাভাবিক কারণও থাকতে পারে, আবার অ্যাবনর্মাল কোনো কজও থাকতে পারে। একটা নর্মাল কজ, একটা অ্যাবনর্মাল কজ। নর্মাল কজের মধ্যে আমরা বিশেষ করে আমাদের রেসপিরেটরি সিস্টেমের যদি কোনো ডিজিজ থাকে, নিউমোথোরাক্স, হাঁপানি, এটা প্লুরাল ইফিউশন, পালমোনারি এম্বোলিজম, এগুলো হচ্ছে আমাদের কি বলে এটা, আমাদের রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন ডিজিজ। তারপর আমাদের বিভিন্ন রকম ইনফেকশাস কিছু ডিজিজ আমাদের থাকতে পারে, সেক্ষেত্রে হঠাৎ মানুষের মৃত্যু হতে পারে, কলেরা, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা এগুলোর ক্ষেত্রে। তারপর হচ্ছে নার্ভাস সিস্টেমের কিছু রোগ, যেমন সেরিব্রাল অ্যাবসেস থাকতে পারে, সেরিব্রাল থ্রম্বোসিস থাকতে পারে, অ্যাম্বোলিজম থাকতে পারে, হ্যাঁ, টিউমার থাকতে পারে, সাব অ্যারাকানয়েড হ্যামারেজ থাকতে পারে, এগুলো হচ্ছে নার্ভাস সিস্টেমের কিছু রোগ। এরপর ব্লাড ব্লাড সার্কুলেটরি সিস্টেমের কিছু রোগ রোগ থাকতে পারে, যেমন থাকতে পারে হার্টের বাল্বের কোনো ডিজিজ থাকতে পারে, অ্যানজাইনা পেক্টোরিস বা হার্টে ব্যথা থাকতে পারে, থ্রম্বোসিস, এম্বোলিজম, স্টেনোসিস থাকতে পারে, বিশেষ করে করোনারি আর্টারির মধ্যে আমরা যেটা দেখি এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস এগুলো থাকতে পারে। তাহলে এই ধরনের ডিজিজ থাকলেও মানে এই ডিজিজের কারণে স্বাভাবিক মানুষের মৃত্যু হতে পারে। অন্যান্য আরো কিছু অর্গানিক কিছু ডিজিজ আছে, যেমন হচ্ছে অনেক সময় পিত্তনালীটা কোনো কারণে যদি রাপচার হয়ে যায়, ফেটে যায়, এবং পেপটিক আলসারের কারণে যদি স্টোমাকের ভিতরে যদি কোলনের মধ্যে যদি কোনো একটা ছিদ্র তৈরি হয়, হ্যাঁ, অনেক সময় দেখবেন যে গর্ভবতী মহিলাদের জরায়ুটা যদি ফেটে যায়, ছিঁড়ে যায়, সেই কারণে হতে পারে। অন্যান্য আরো কিছু কারণ আছে, যেমন ধরেন মুখে ক্যাথিটার ঢুকানোর সময় ওই পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, প্লুরা এগুলো যদি একসাথে অনেকগুলা মানে এগুলো থেকে এগুলোতে যদি ইনজুরি হয়, আবেগ, ভয়, উত্তেজনা এগুলো কারণেও মানুষ মারা যেতে পারে। আর অ্যাবনর্মাল অস্বাভাবিক কারণ কোনগুলা, ধরেন কেউ কাউকে ধরে মেরে ফেলছে, মার্ডার করে ফেলছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, কাউকে বিষ খাওয়াই মেরে মেরে ফেলা হয়েছে, এগুলো হলো অস্বাভাবিক মৃত্যু। হিংসাত্মক মৃত্যু একই কথা, আত্মহত্যা, খুন, দুর্ঘটনাজনিত মৃত্যু, এগুলো সবগুলোকেই বলা হচ্ছে হিংসাত্মক মৃত্যু। আর দুর্ঘটনাজনিত মৃত্যু কোনগুলা, একটু দুর্ঘটনাজনিত মৃত্যু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে অকল্পিত মৃত্যু, মানে কেউ চিন্তা করে না, হঠাৎ করে ঘটে গেছে কোনো একটা দুর্ঘটনায়, এবং দুর্ঘটনার যে মৃত্যুটা এটার জন্য কাউকে দায়ী করা যাবে না। ধরেন পানিতে ডুবে একটা বাচ্চা মারা গেছে হঠাৎ করে, বা ধরেন গাছের উপরে উঠছে, গাছ থেকে ফল পাড়ার জন্য গাছ থেকে পড়ে কেউ মারা গেল, হ্যাঁ, ছাদে উঠছে কাপড় শুকাতে দিতে, সেখানে স্লিপ কেটে ছাদ থেকে পড়ে মারা গেল, কোন একটা সড়ক দুর্ঘটনায় মারা গেল, যেখানে ড্রাইভারের কোনো দোষ ছিল না বা কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটলো, সাপে কামড় দিল। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কি দুর্ঘটনাজনিত মৃত্যু। এখন আসেন সুইসাইড। তো সুইসাইডের একদম প্রাথমিক যে লক্ষণটা সেটা হচ্ছে ডিপ্রেশন, মন খারাপ। মানুষের যদি মন খারাপ থাকে, মানুষটা একসময় সুইসাইড করতে পারে। মানে একদম সুইসাইডের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রাথমিক যে লক্ষণটা সেটা হচ্ছে মন খারাপ, বিষণ্ণতা। তাহলে এগুলা বিভিন্ন কারণে বিষণ্ণতা আসতে পারে, আর আরো অনেকগুলো কারণ এখানে আছে। আমরা বেশ কিছু পয়েন্ট আমরা ভাগ করতে পারি। এখানে সুইসাইডের পিছনে ধর্মীয় কারণ থাকতে পারে, মেন্টাল শক থাকতে পারে, হ্যাঁ, কোনো একটা মনস্তাপ, অপমান, লজ্জা থাকতে পারে, পারিবারিক বিভিন্ন ঝামেলা থাকতে পারে, সুইসাইড, এগুলো আমরা এখন একটু সুইসাইড নিয়ে পড়বো।
সুইসাইড একটু আমি লিখি টপিকটা। সুইসাইড বা আত্মহত্যা। আচ্ছা, সুইসাইডের অনেকগুলো ধরন এবং কারণ এবং অনেকগুলো প্রকৃতি আছে এখানে, আর বিভিন্নভাবে সুইসাইড হতে পারে। আমরা যদি পারিবারিক বিষয়গুলো দেখি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, মারামারি বা পরিবারে দ্বন্দ্ব, বা বাবা মা বাচ্চাকে অতিরিক্ত শাসন করে, বাচ্চা সুইসাইড করে ফেলতে চাচ্ছে। এরপরে হচ্ছে লজ্জার কারণে, লজ্জার কারণে হতে পারে। অবৈধ সম্পর্ক, অবিবাহিত স্ত্রী লোক, হ্যাঁ, বিধবাদের ক্ষেত্রে অনেক সময় অবৈধ সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে সুইসাইড হতে পারে। যৌন নিপীড়নের শিকার হয়েও সুইসাইড হতে পারে। আর বিভিন্ন রকম ধর্মীয় কিছু আসলে গোঁড়ামি কিছু আছে। অনেকে দেখা গেছে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দেখা যায়, জগন্নাথ দেবের রথের চাকার নিচে অনেকে আত্মাহুতি দেয়, গঙ্গার জল ডুবে অনেকে আত্মাহুতি দেয়, মনে করে আত্মাহুতি দিলে মানে ভালো কিছু হবে তার ক্ষেত্রে। আবার মৃত স্বামীর চিন্তায় বিধবা স্ত্রীরা অনেক সময় দেখবেন আগুনে লাফিয়ে পড়ে আর কি, এটাকে কি জানি প্রথা বলতো, সতীদাহ প্রথা, এরকম অনেকগুলো প্রথা ছিল। এগুলোর জন্য অনেকে আত্মহত্যা করতো। আবার অনেক সময় মানসিক আঘাত থেকে মানুষ আত্মহত্যা করতে পারে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে হয়তো মন খারাপ হয় বা নিজেকে ধরে রাখতে না পেরে অনেকে সুইসাইড করে ফেলে। টাকা পয়সা ব্যবসা বাণিজ্যে যখন লস ঘটে, অনেকে সেক্ষেত্রে সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলতে পারে। পরীক্ষায় ফেল করছে ধরেন কেউ, সেক্ষেত্রে দেখবেন অনেক স্টুডেন্টরা সুইসাইড করে ফেলে, প্রত্যেক বছর আমরা দেখি। প্রেমে ব্যর্থতা থেকেও মানুষ সুইসাইড করতে পারে। অত্যধিক গরিবী হালত, দারিদ্রতা, এই দারিদ্রতার জন্য মানুষ আত্মহত্যা করতে পারে। হ্যাঁ, দারিদ্রতা সবাইকে মহান করে না, কাজী নজরুলের ভাষায়, অনেকে আত্মহত্যার পথে নিয়ে যায়। অবিবাহিত মেয়েকে যখন বিয়ে দিতে যায়, বাবা মা দেখবেন প্রচুর যৌতুক দিতে হয়। এই যৌতুকের টাকা জোগাড় মানে পিতা মাতাকে দায়মুক্ত করার জন্য অনেক মেয়েরা দেখবেন আত্মহত্যা করে ফেলে। আর দুর্ভিক্ষ এবং আকাল, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যা করতে দেখবেন, অনেক দেশে ঘটে এরকম। হ্যাঁ, আমাদের দেশে একটা সময় হয়েছিল, 76-এর মনোত্তরে আমরা দেখেছিলাম। এরপর ক্ষুধার্ত ছেলে মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে মা বাবা অনেক সময় আত্মহত্যা করে ফেলছে, এরকম আমরা দেখছি। দুরারোগ্য, যন্ত্রণাদায়ক ব্যাধি, ক্যান্সার, প্যারালাইসিস, পেটের ব্যথা, অনিদ্রা, এরকম অনেকগুলো রোগ আছে। এগুলোর কষ্ট মানুষ সহ্য করতে না পেরে এই এই রোগে আক্রান্ত রোগীরা অনেক সময় সুইসাইড করে বসে। এবং হচ্ছে রাজনৈতিক কারণে আটক বন্দীরা কোনো দাবি দেওয়ার উদ্দেশ্যে অনেকে দেখবেন কি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে। আর হচ্ছে মানুষ যখন পাগল হয়, পাগল ব্যক্তি যে কোনো সময় আত্মহত্যা করতে পারে, অপ্রকৃতস্থ ব্যক্তিরা। হ্যাঁ, আমাদের দেখবেন অনেকে সুইসাইড স্কোয়াড করে, বিশেষ জঙ্গি গোষ্ঠী আছে। সুইসাইড, আত্মঘাতী হামলা করে অন্যদেরও মারে, নিজেরাও কি হয়, মারা যায়। তাহলে এগুলো গেল হচ্ছে কি আত্মহত্যার কারণ। এখন আত্মহত্যার আমরা যদি টেকনিক গুলো যদি দেখি, আপনারা কেউ আবার আত্মহত্যা করতে যাবেন না, টেকনিক গুলো একটু বলি। গলায় দড়ি দিয়ে মারা যেতে পারে, বিষ খেয়ে মারা যেতে পারে, আগুনে ঝাঁপ দিয়ে মারা যেতে পারে। ওই দেখবেন যে অনেকে গুলি করে, নিজেকে নিজে গুলি করে, মাথায় গুলি করে। কিছুদিন আগে নায়ক রিয়াজের বাবাকে আমরা দেখি, এই শ্বশুরকে বোধহয় নাকি, হ্যাঁ, শ্বশুরকে আমরা আত্মহত্যা করতে দেখলাম, যে মাথায় গুলি করে ভদ্রলোক আত্মহত্যা করলো। ভেরি স্যাড। এরকম অনেক ঘটনা আমরা দেখি, অনেকে না খেয়ে আত্মহত্যা করে। হ্যাঁ, গলায় দড়ি দিয়ে করে, অনেকে পানিতে ডুবে অনেকে আত্মহত্যা করে, গলায় কলসি বেঁধে দেখবেন অনেক মহিলারা একটা সময় আত্মহত্যা করতো। রেল লাইনে, রেলগাড়ির সামনে অনেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ছুরি দিয়ে নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করে। ছুরি দিয়ে গলা কাটলে, নিজের হাতে নিজে কাটলে সেটা কিন্তু সোজা হবে না, একটু বাঁকা হবে, হ্যাঁ, একটু তেরসা হবে, এটা মাথায় রাখবেন। আর কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি গলা কেটে যায়, কেটেও আত্মহত্যা করা যায়। এবং টাওয়ারের উপর থেকে, ছাদের উপর থেকে অনেকে সুইসাইড করে। আপনারা দেখবেন যে অনেক তাজমহলের ছাদে ওঠার যখন সুযোগ ছিল, অনেকে তাজমহলের ছাদে উঠে সুইসাইড করতো। ভারত সরকার নাকি এখন বন্ধ করে দিচ্ছে তাজমহলের ছাদে উঠে সুইসাইড, যেন কেউ করতে না পারে। তাজমহলে ওঠা এখন বন্ধ। এখন আমরা আলোচনা করব মার্ডার, খুন। সুইসাইডের পরে হচ্ছে মার্ডার। আচ্ছা, খুন কি? ধরেন কাউকে যদি মেরে ফেলা হয়, একজন মানুষ যখন আরেকজন মানুষকে মেরে ফেলবে, তখন সেটাকে বলা হবে মার্ডার বা খুন, হত্যা। এখানে দুইভাবে আসলে মানুষকে মার্ডার করা যায়, খুন করা যায়। একটা আইন মেনে খুন, আর একটা বেআইনি খুন। আইন মেনে খুনটা কি, এটা আগে জানি। ধরেন কেউ কোন একটা অপরাধের সাজা পাইছে, আদালত তাকে মৃত্যুদণ্ড দিল, এবং জল্লাদ ফাঁসির দড়ি দিয়ে ওই লোকের মৃত্যু কার্যকর করলো, বাংলাদেশের কথা বলছে, এটা হলো আইন মেনে খুন, আইনানুগ খুন। আরেকটা বেআইনি খুন কোনটা? বিনা বিচারে একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেললো, গুলি করে দিল বা যে কোনো কিছু করলো, হ্যাঁ, গায়ে আগুন ধরিয়ে দিল, জবাই করে দিল, গুলি করে দিল, যে কোনো ভাবে পিটিয়ে মেরে ফেললো, এগুলো হলো বেআইনি খুন, বিনা বিচারে
একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেললে সেটা বেআইনি খুন। তাহলে আমরা খুন হচ্ছে দুই ধরনের দেখি, একটা আইনানুগ খুন আর একটা বেআইনি খুন। এখন খুনের কারণগুলো যদি আমরা দেখি, আমরা অনেকগুলো কারণ আমরা দেখি, বিশেষ করে প্রতিশোধ। ধরেন কারো উপর কারো ক্ষোভ আছে, এখন সেই ক্ষোভটা মেটানোর জন্য, হ্যাঁ, অপমানের সূত্র ধরে, অভিযোগের সূত্র ধরে প্রতিশোধ নেওয়ার জন্য একজন একজন মানুষ মেরে ফেলতে পারে। লোভের কারণে অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য, জায়গা জমি দখল করানোর জন্য একটা পক্ষ আরেকটা পক্ষকে মেরে ফেলতে পারে। এরপর হচ্ছে ডাকাতি করতে যায়, ডাকাতরা করে কি তখন গুলি করে দেয়, অনেক মানুষ মারা যায় তখন। এটা একটা খুন হতে পারে, এটাও একটা খুন। এরপর চুরি। এরপর ধরেন মনে করেন কেউ চুরি করতে গেছে, একটা চোর ধরা পড়ছে, পাবলিক ওই চোরটাকে পিটা দিয়ে মেরে ফেলছে। এই কারণেও কিন্তু হতে পারে। একটা হচ্ছে লিপসা। এটা হচ্ছে যে অবৈধ সেক্সুয়াল বিষয়গুলা যখন প্রকাশ পায়, তখন একটা গ্রুপ আরেকটা গ্রুপকে ধরে মারামারি হয়, এখানে অনেক খুনাখুনি হয়। ধর্মীয় বিভিন্ন গোঁড়ামি আছে, যেমন দেখা গেছে নরবলি একটা সময় ছিল, এখন তো অবশ্য নাই এগুলা। একটা সময় দেখা গেছে আমাদের ভারতে বা বাংলাদেশের অনেক পুরাতন দেবদেবীদের উদ্দেশ্যে মানুষকে দেখা যেত বলি দেওয়া হতো। সম্ভবত সোমনাথ মন্দিরের এরকম একটা ঐতিহাসিক ঘটনা পড়ছিলাম, ভুলে গেছি এখন, ওখানে নরবলি দিতে এরকম অনেকগুলো আছে নরবলি। তো ধর্মীয় গোঁড়ামির জন্য একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলতে এরকম। উন্মত্ততার কারণে, উন্মত্ত দৌড় আছে, অতিরিক্ত মদ খেয়ে শিশু হত্যা আছে, ভ্রূণ হত্যা আছে। কারণ হচ্ছে যে মনে করে যে হয়তো মানে মানে নতুন করে পরিবারে যদি সন্তান জন্ম নেয়, এদেরকে খাওয়াবো কি, পড়াবো কি, ইনকাম কম, সেক্ষেত্রে অনেকে শিশু হত্যা বা ভ্রূণ হত্যাও করে ফেলে। হ্যাঁ, অনেকে কন্যা শিশু হত্যা করে, কন্যা শিশুকে অনেকে অপমানজনক মনে করে। পৃথিবীতে বলা হচ্ছে সবচেয়ে বেশি কন্যা সন্তান হত্যা হয়েছে ভারতে, এবং হচ্ছে একটা সময় আরবে হইতো, আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল, কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে কবর দিয়ে ফেলতো। তখনকার সময় আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় পাঠিয়েছিলেন। এই যে ভ্রূণ হত্যা, কন্যা সন্তান হত্যা করতো আরবের লোকেরা। এবং বর্তমান পৃথিবীতে ভারতে সবচেয়ে বেশি কন্যা সন্তান হত্যা করা হয়। মানুষ কন্যা সন্তানকে খারাপ মনে করে, এবং মনে করে যে কন্যা সন্তানকে ভরণ পোষণ করে, লালন পালন করে বড় করলে কন্যা সন্তান কোনো কি করতে পারবে না, পরিবারকে সাপোর্ট দিতে পারবে না, কন্যা সন্তানের খুব একটা প্রয়োজন নাই মনে করে মানুষ। তাহলে এগুলো গেল হলো কি, খুন বা হত্যার কারণ। এখন আসেন, খুন হত্যা হয়ে গেল, মার্ডার হয়ে গেল, এখন এটা কি করা লাগবে? পোস্টমর্টেম করা লাগবে। পোস্টমর্টেমটা কি আসলে আমরা প্রথমে আলোচনা করেছিলাম, তারপর এখানে আরেকটু বলি। ম্যাজিস্ট্রেট দ্বারা বা পুলিশ কর্তৃপক্ষ দ্বারা যখন সিভিল সার্জন বা ভারপ্রাপ্ত মেডিকেল অফিসারের নিকট মৃত্যুর কারণটা এই নির্ণয়ের জন্য লাশ পাঠানো হবে। পুলিশ পাঠাতে পারে, ম্যাজিস্ট্রেট পাঠাতে পারে। হ্যাঁ, পুলিশ এবং ম্যাজিস্ট্রেট যখন সিভিল সার্জনের নিকট বা মেডিকেলের ডাক্তারদের নিকট, ভারপ্রাপ্ত যে অফিসার থাকে মেডিকেলে, ওনার নিকট পাঠাবে লাশ। কেন? এই লোকটাকে কি কারণে মারা হয়েছে বা কি জন্য মানে লোকটা মারা গেছে এটা কনফার্ম করার জন্য ডাক্তারদের হেল্প তো অবশ্যই লাগবে ওনাদের। তো ডাক্তারের কাছে যে পাঠাবে, হ্যাঁ, এই যে মৃতদেহ পরীক্ষা করার জন্য, এটাকে বলা হচ্ছে কি পোস্টমর্টেম বা ময়না তদন্ত। এখন পোস্টমর্টেম আমরা কেন করব? অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে এক অজ্ঞাত অপরিচিত ব্যক্তির শনাক্তকরণে। অনেক সময় দেখা গেছে একটা ডেড বডি পাওয়া গেছে, এটা নারী নাকি পুরুষ, এটা হিন্দু নাকি মুসলিম, হ্যাঁ, এটাকে গুলি করে মারা হয়েছে না জবাই করে, নাকি অন্য কোনোভাবে মারা হয়েছে, হ্যাঁ, কতভাবে অত্যাচার করা হয়েছে, মৃত্যুর কারণ, এই বিষয়গুলো অনেক সময় পুলিশের জানা লাগে, আদালতের জানা লাগে, ম্যাজিস্ট্রেট অনেক সময় জানতে চান। সেক্ষেত্রে ওই ডেড বডিটাকে হসপিটালে ওই মেডিকেল অফিসারের নিকট মর্গে পাঠান, কারণগুলো নির্ণয় করার জন্য, আইনি সহায়তা, আইনি সাপোর্ট পাওয়ার জন্য। এখন অনেক সময় পরীক্ষা আসতে পারে যে পোস্টমর্টেম বা ময়নাতদন্তের প্রয়োজনীয়তা লিখো। আমরা পোস্টমর্টেমের প্রয়োজনীয়তা আমরা বলতে পারি যে মৃত্যুর কারণ এবং সময় নির্ণয় করা, একটু আগে যে আলোচনা করলাম একই কথা। মৃত্যুর কারণ নির্ণয় করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা, এবং হচ্ছে হিংসাত্মক মৃত্যু, বিশেষ করে কোনো মার্ডার যদি হয় সেগুলোকে নির্ণয় করা, আর অস্বাভাবিক সন্দেহজনক মৃত্যুর কারণগুলো খুঁজে বের করা। আচ্ছা, আমরা এখন আলোচনা করছি পোস্টমর্টেম নিয়ে। টপিকটা একটু লিখে দিই, তাহলে আমাদের আরো একটু সুবিধা হবে। পোস্টমর্টেম।
পোস্ট মানে হচ্ছে কি পরবর্তীতে, পোস্ট মানে হচ্ছে পরবর্তীতে, মানে মৃত্যু পরবর্তী পরীক্ষা নিরীক্ষা আর কি। প্রি মানে আগে, পোস্ট মানে পরে। এখানে মৃত্যুর পরে পরীক্ষা করা, এটা হচ্ছে পোস্টমর্টেম। আচ্ছা, পোস্টমর্টেম বা ময়নাতদন্তের সত্য কি কি, মানে কখন একজন ডাক্তার পোস্টমর্টেম করতে পারবে? চাইলে কিন্তু একজন ডাক্তার একটা ডেড বডি এনে কিন্তু পোস্টমর্টেম করতে পারবে না। এখানে চালান গ্রহণ করতে হবে তদন্ত কার্যের জন্য। যিনি ভারপ্রাপ্ত যিনি পুলিশ অফিসার থাকবেন, সিভিল সার্জন থাকবেন, ওনারা যখন কোনো মেডিকেল অফিসারকে রিকুইজিশন করবেন তখন ওটাকে বলা হবে চালান। এবং তাছাড়াও মৃত্যুর সম্ভাব্য কারণ, কি কারণে এই ডেড বডিটা পাঠানো হয়েছে, এগুলা ওখানে উল্লেখ থাকবে। এরপর নির্দেশক রিপোর্ট থাকবে, মানে যতদূর সম্ভব ঘটনার বিস্তারিত বিবরণ, ডেড বডিটা কোন অবস্থায় পাওয়া গেছে, কিভাবে উদ্ধার করা হয়েছে, এগুলোর একটা বিবরণ সেখানে অ্যানলিস্টেড করা থাকবে। এরপর হচ্ছে মৃতদেহ শনাক্তকরণ, মানে প্রহরারত কনস্টেবল বা পুলিশ অফিসার বা চৌকিদার সম্ভব হলে মৃত ব্যক্তির একজন নিকট আত্মীয় অবশ্যই মৃতদেহটা শনাক্ত করবে। এগুলো হলো মৃতদেহের পোস্টমর্টেমের কি সত্য। আর পোস্টমর্টেমের নিয়মগুলো কি বলা হচ্ছে, পুলিশ অফিসার বা জেলা ম্যাজিস্ট্রেটের লিখিত আদেশক্রমে ময়নাতদন্ত করতে হবে। নির্দেশক রিপোর্ট অত্যন্ত সতর্কতার সাথে পড়তে হবে। ময়নাতদন্ত সব সময় দিনের আলোতে করতে হবে, যথেষ্ট পরিমাণ দিনের আলো থাকতে হবে, অন্ধকারে করা যাবে না। পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। স্কাল, থোরাক্স, অ্যাবডোমিনাল ক্যাভিটি এগুলো খুলে কেটে কেটে পরীক্ষা করতে হবে। যত শীঘ্র সম্ভব তদন্ত শেষ করতে হবে। পরীক্ষার সময় পরীক্ষার বিশদ বিবরণ ময়নাতদন্ত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। ময়নাতদন্তের সময় মেডিকেল স্টাফ ব্যতীত অন্য কেউ থাকতে পারবে না। লেখাতে কোনো কিছু ওভার রাইটিং করা যাবে না। মৃতদেহের সাথে প্রাপ্ত যে জিনিসগুলা সেগুলো রেজিস্টারে উল্লেখ করতে হবে। পরীক্ষা শেষ হলে মৃতদেহ ক্ষমতাপ্রাপ্ত পুলিশের নিকট ফেরত দিতে হবে। আর মৃতদেহের উপরাংশের পরীক্ষার সময় মৃতদেহের ব্যক্তির বয়স, লিঙ্গ, ধর্ম, ঠিকানা এগুলা উল্লেখ করতে হবে। মৃতদেহের সাথে আসা পুলিশের সংখ্যা, নাম এবং তার আত্মীয় স্বজন কেউ যদি আসে তাদের নাম এবং ঠিকানাগুলা এন্ট্রি দিয়ে রাখতে হবে। এবং মৃতদেহ যেখান থেকে আনা হয়েছে সেই থানার নাম এবং মৃতদেহের শরীরে কোনো আঁচিল, জন্মদাগ, উল্কি, কাটা, পোড়ার দাগ, কোনো অর্জিত চিহ্ন, অন্যান্য কোনো শনাক্তকরণ চিহ্ন থাকলে এগুলো উল্লেখ করতে হবে। এবং দেহের কোনো অংশে যদি হাতের আঙুলের ছাপ থাকে সেটাও উল্লেখ করতে হবে। আবার দেহে যদি রক্তের দাগ থাকে, বমির দাগ থাকে, ওই কথাটাও উল্লেখ করতে হবে। এবং দেহে যদি পচনের চিহ্ন থাকে সেটা উল্লেখ করতে হবে। এবং ওই মৃতদেহের শরীরের পোশাকটা ছিঁড়া ফাটা কিনা। হ্যাঁ, অনেক সময় পোশাক ছিঁড়ে ফাটা থাকতে পারে, মারামারির সময় কেউ ছিঁড়ে ফেলছে, বা ধরেন ভিকটিম যদি রেপের শিকার হয় সেক্ষেত্রে হয়তো পোশাক ছিঁড়া থাকতে পারে, তাহলে সেই বিষয়টা উল্লেখ করতে হবে। দেহে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে ওইটা উল্লেখ করতে হবে। এবং আঘাত কয়টা, একটা, দুইটা, তিনটা, আঘাতের সংখ্যাগুলা উল্লেখ করতে হবে। কোন জায়গায় কিভাবে আঘাত, সেটা কি ছুরি কাঁচির আঘাত, না গুলির আঘাত, নাকি পুড়ে যাওয়ার আঘাত, নাকি মচকানো আঘাত, নাকি থ্যাতলানো আঘাত, এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। এবং আঘাতের সাইজগুলো, শেপ এন্ড সাইজগুলো উল্লেখ করতে হবে। ক্ষতস্থানের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা এগুলো হিসাব করতে হবে। প্রত্যেকটা ক্ষত স্থানের অবস্থানটা দেখতে হবে। আঘাত করা অস্ত্রের প্রকৃতির মধ্যে আমরা ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে, ভোঁতা অস্ত্র নাকি সূচালো অস্ত্র ব্যবহার করা হয়েছে, এগুলো আমাদের দেখতে হবে। এবং ক্ষতগুলো মৃত্যুর আগের না মৃত্যুর পরের, এটাও দেখতে হবে। আচ্ছা, মৃতদেহের এবার কিছু ইন্টারনাল কিছু এক্সামিনেশন আছে, দেহের ভিতরে কিছু পরীক্ষা। বুকের ভিতরের মধ্যে পরীক্ষা করতে হবে। তারপর হচ্ছে হাড় ভাঙা, ওই মানে ডেড বডির শরীরে কোনো জায়গায় হাড় ভাঙা আছে কিনা, লাং কি অবস্থায় পাওয়া গেল, হার্ট কি অবস্থায় পাওয়া গেল, হার্ট ক্যাভিটি, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, ডায়াফ্রাম এগুলোর অবস্থাগুলো দেখতে হবে। অন্ত্রের পরীক্ষা নিরীক্ষা আছে, অন্ত্র, পেটের নাড়িভুড়ি, এখানে কোনো বিষের উপাদান আছে কিনা, পাকস্থলী, এগুলো চেক করতে হবে। কোনো আঘাতের চিহ্ন মহিলা যদি হয় তাহলে আরো কিছু বাড়তি বিষয় অ্যাড করতে হবে, সেটা হলো ভেজাইনার অবস্থা, ছেঁড়া ফাটা জখম, কোনো কঠিন জিনিস, কোনো দাগ চিহ্ন, কোনো বীর্যের কোনো উপস্থিতি আছে কিনা, সেখানে যোনিতে কোনো বীর্যের উপস্থিতি আছে কিনা এটা কনফার্ম করতে হবে। জরায়ুর অবস্থা, জরায়ুর আয়তন, ওজন, এবং বাইরে থেকে জরায়ুর মধ্যে কোনো কিছু ঢুকানো হয়েছে কিনা, বা মহিলাটা প্রেগনেন্ট ছিল কিনা, জরায়ুর ভিতরে কোনো ভ্রূণ আছে কিনা, এই বিষয়গুলো কনফার্ম হতে হবে। এবং বিষক্রিয়ার কারণে যদি সন্দেহজনক মৃত্যু হয় সেক্ষেত্রে পাকস্থলী এবং পাকস্থলীর মধ্যে যেগুলো পাবো এগুলো একটা কাচের পাত্রে সংরক্ষণ করে রাখতে হবে। লিভারের কিছু অংশ সংরক্ষণ করতে হবে। তারপর হলো মূত্রাশয়গুলোর অংশগুলো কাচের পাত্রে সংরক্ষণ করতে হবে। প্রস্রাব পাওয়া গেলে এগুলো হচ্ছে কাচের পাত্রে রাখতে হবে। পাকস্থলীর নির্যাস কোনো একটা প্রিজারভেটিভ ছাড়াই কাচের বোতলে নিতে হবে। ব্রেন এবং হার্টের কিছু অংশ সেভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। এবং
স্মল ইন্টেস্টাইনের কিছু অংশ সংরক্ষণ করতে হবে, মুখমণ্ডলের কিছু অংশ ধুতরা দ্বারা বিষক্রিয়ার ক্ষেত্রে সংরক্ষণ করতে হবে। মৃতদেহ যদি পচা গলা অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে কবরের মাটি সহ, মানে যে স্থানে ডেড বডি পাওয়া যাবে ওই জায়গার কিছু মাটি এবং রোগীর কিছু লম্বা কিছু হাড় সংরক্ষণ করতে হবে। মাথার কিছু বিষয় পরীক্ষা করতে হবে পোস্টমর্টমের সময়। মাথার খুলি, মাথার ব্রহ্মতালু ভাঙা কিনা, মস্তিষ্কের ভিতরে এবং বাইরের অবস্থা, সুচারের অবস্থা, এগুলো দেখতে হবে। আর ঘাড়ের ক্ষেত্রে বেশ কিছু বিষয় দেখতে হবে, যেমন হচ্ছে যে গলায় ফাঁস লাগিয়ে যদি মারা যায় সেক্ষেত্রে কি হবে, সেখানে কোনো চিহ্ন আছে কিনা এগুলো দেখতে হবে। তারপর হচ্ছে যে এই বিশেষ করে কার্টিলেজ ভাঙা কিনা এই বিষয়গুলোও দেখতে হবে। এরপরে মৃত্যুর কারণ সম্পর্কিত মৃত্যুর কারণ নির্ণয় করা হচ্ছে ময়নাতদন্তের উদ্দেশ্য। এর ভিতরে বাইরে যত রকম মানে এই বিষয়গুলো যাচাই বাছাই হবে, সতর্কতার সাথে এগুলো পর্যালোচনা করে রিপোর্ট তৈরি করতে হবে, রিপোর্ট জমা দিতে হবে। এবং রাসায়নিক পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত মেডিকেল অফিসার মৃত্যুর কারণ নিয়ে নিজের মতামত প্রদান করবেন না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর কবর থেকে লাশ যখন তোলা হবে, অনেক সময় দেখবেন যে এক্সহিউমেশন বলা হয় এটাকে, অর্থাৎ কবর থেকে কি করা হয়, ডেড বডি তোলা হয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকারিভাবে নিযুক্ত যে কোনো ম্যাজিস্ট্রেট কবর হইতে মৃতদেহ তোলার আদেশ দিতে পারবেন। এবং মেডিকেল অফিসারকে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথেষ্ট আলোতে লাশগুলো কি করবে, উত্তোলন করবে, মানে উত্তোলন করতে হবে। এবং ওখানে এই কি বলে মেডিকেল অফিসারকে থাকতে হবে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের সাথে, কারণ মৃতদেহের কোন জায়গাগুলো দরকার, কোন অংশগুলো পরীক্ষা করা দরকার, এগুলো তো আর পুলিশ বলতে পারবে না, এগুলো মেডিকেল অফিসারই বলতে পারবে। আর দিনের আলোতে থাকতে হবে অবশ্যই। মেডিকেল অফিসার এবং তার সহকর্মী ছাড়া আর কেউ ময়না তদন্তের সময় থাকবে না। বিষ প্রয়োগের ক্ষেত্রে, বিষ প্রয়োগে যদি মৃত্যু হয় সেক্ষেত্রে ওই মৃতদেহের আশেপাশে যে কবরের মাটি থাকবে ওখান থেকে কিছু মাটিও কালেকশন করে নিতে হবে। কোনো জীবাণুনাশক ওষুধ মৃতদেহের উপর লাগানো যাবে না। আর পোস্টমর্টেম বা ময়নাতদন্তের যে রিপোর্ট সেখানে কি কি থাকবে, একটা যদি ফর্ম আমরা মনে করি, এটা মৃত ব্যক্তির নাম থাকবে, বয়স থাকবে, ধর্ম থাকবে, পুরুষ না মহিলা এই কথাটা উল্লেখ থাকবে এবং ঠিকানা লেখা থাকবে। শনাক্তকারী ব্যক্তি, পুলিশের নাম, ফোন নাম্বার, কোন আত্মীয় স্বজন যদি থাকে ওনাদের নাম ঠিকানা এগুলো উল্লেখ থাকবে। এবং যে যে পুলিশ স্টেশন থেকে ডেড বডিটা পাঠানো হয়েছে সেই পুলিশ স্টেশনের নাম, সেই থানার নাম লেখা থাকবে। মৃতদেহটা কখন পাওয়া গেছে, কোন সময়ে, সেটা উল্লেখ থাকবে। মৃতদেহের বাইরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গুলার কথা উল্লেখ থাকবে, যেমন শনাক্তকরণ চিহ্ন, কাটা দাগ, উল্কি, তিল বা জরুর, হ্যাঁ, খতনার চিহ্ন, রাইগর মর্টিস, পতনশীলতার চিহ্ন, দেহের মধ্যে কোনো নীল বর্ণের দাগ, লিভিডিটি, দেহের জখমের চিহ্ন, এগুলো থাকলে জখমের সংখ্যা, প্রকৃতি, আকার, দিক, অবস্থান, এগুলো দেখতে হবে। এবং দেহের জখম মৃত্যু পরবর্তী নাকি মৃত্যু পূর্ববর্তী নাকি মৃত্যু পরবর্তী এটা উল্লেখ করতে হবে। দেহের উপরে রক্তের দাগ, বমির দাগ আছে কিনা এটা উল্লেখ করতে হবে। আর মৃতদেহের অভ্যন্তরীণ কিছু পরীক্ষা আছে। অভ্যন্তরীণ পরীক্ষার মধ্যে আমরা বিশেষ করে মাথা, গলা, বুক, পেট, ভিসেরা এবং এগুলো আমরা দেখি। যেমন মাথার চামড়ার অবস্থা, মাথার খুলির জোরগুলো চিহ্নগুলা ভেঙে গেছে কিনা, বিভক্ত হয়েছে কিনা, মাথার খুলির ভিতরে কোনো ব্লাড জমে আছে কিনা, কোনো ব্লিডিং হয়েছে কিনা। গলার মধ্যে আমরা গলায় কোনো কাটার দাগ, ছেঁড়ার দাগ, ইনফেকশনের দাগ, চামড়ার নিচে রক্ত জমে গেছে কিনা, গলার হাড় ভেঙে গেছে কিনা, বুকের মধ্যে আমরা জখমের চিহ্ন, রক্ত জমে আছে কিনা, ক্ল্যাভিকল, রিবস, স্টার্নাম যে হাড়গুলো আছে এগুলো ভেঙে গেছে কিনা, হার্ট এবং লাং কি অবস্থায় আছে এগুলা। এরপর পেটের মধ্যে আমরা স্টোমাক, লিভার, স্প্লিন, এরপর আমরা স্মল ইন্টেস্টাইন, কিডনি, ইউরিনারি ব্লাডার এগুলোতে কোনো আঘাত আছে কিনা। ভিসেরা, ভিসেরা বলতে আমাদের দেহের ভিতরে যে অর্গান গুলো আছে, হার্ট, লাং, হ্যাঁ, লিভার, কিডনি, এগুলো সবগুলো হচ্ছে ভিসেরা, এগুলোকে সংরক্ষণ করতে হবে। পুরুষের ক্ষেত্রে পুরুষাঙ্গে কোনো জখমের চিহ্ন আছে কিনা, কোনো বিকৃতি আছে কিনা। মহিলাদের ক্ষেত্রে ভ্যাজাইনার কন্ডিশন, ভ্যাজাইনাতে কোনো আঘাতের চিহ্ন, কোনো অস্বাভাবিক বস্তুর উপস্থিতি, সতীচ্ছেদ চিহ্ন, প্রদাহযুক্ত জরায়ুর আকার অবস্থা, জরায়ুতে ভ্রূণের উপস্থিতি, হ্যাঁ, এই যে বিষয়গুলা এগুলো দেখতে হবে। এবং মৃতদেহ পরীক্ষার পর ময়নাতদন্ত রিপোর্টে মেডিকেল অফিসারের মতামতটা লিখতে হবে
রাসায়নিক পরীক্ষা পাওয়ার পরে কনফার্ম হয়ে তিনি মতামতটা লিখবেন এবং কিভাবে ওই রুগীটা বা ওই ব্যক্তিটা ভিকটিমটা মারা গেল সেটারও বিবরণ লিখবেন। বিষক্রিয়ার ক্ষেত্রে যদি মৃত্যু হয় সেক্ষেত্রে মতামত প্রদানটা স্থগিত রাখবে। ওই যে বললাম, রাসায়নিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেডিকেল অফিসার মতামত দিবে। আর ভিসেরা সংরক্ষণ করবে। আমাদের পেটের ভিতরে যা কিছু পাওয়া যায়, পাকস্থলী, লিভার, ব্রেইন, হার্ট, আমাদের দেহের ভিতরে যা পাওয়া যায় অর্গান, এগুলো কিন্তু ভিসেরা। এগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে, এখানে বলা হচ্ছে পাকস্থলী ভিতরের বস্তু আলাদা বোতলে রাখতে হবে। লিভারের কিছু অংশ, একটা কিডনি, লিভার কিছু অংশ অন্য আরেকটা বোতলে রাখতে হবে। এবং বিশেষ ক্ষেত্রে কতগুলো জিনিস পরীক্ষার জন্য সংরক্ষণ করতে হবে, যেমন ক্ষুদ্রান্তের কিছু অংশ রাখা যেতে পারে। যদি দেখা যায় যে ক্রোটন অয়েল, ক্যাস্টর সিড এই জাতীয় কোনো কিছু কারণে রোগী মারা গেছে সেক্ষেত্রে। আর ব্রেন এবং হৃৎপিণ্ডের কিছু অংশ রাখা যেতে পারে যদি মনে করে যে স্টিকনিনের কারণে রোগীটা মারা গেছে। আর হার্টের নিলয়ের রক্তগুলো রাখা যেতে পারে। ক্লোরোফর্ম, কোল গ্যাস, কার্বন মনোক্সাইড, সাপের বিষের কারণে যদি মৃত্যু হয় সেক্ষেত্রে জরায়ু, যোনির উপরের অংশ কিছু সংরক্ষণ করা যেতে পারে পরীক্ষা করার জন্য। সেটা হচ্ছে অপরাধমূলক গর্ভপাতের কারণে যদি মারা যায় যেয়ে থাকে। এবং ইউরিন কালেকশন করা যেতে পারে কার্বলিক অ্যাসিডে যদি মৃত্যু হয়। লম্বা হাড়ের কিছু অংশ রাখা যেতে পারে আর্সেনিকের বিষক্রিয়ায় যদি মৃত্যু হয়েছে এমন সন্দেহ করা হয়। সংরক্ষণ করার পদ্ধতি কি বলা হচ্ছে যে, এখানে বলা হচ্ছে যে অ্যালকোহল, কার্বলিক অ্যাসিড, ফসফরাস বিষক্রিয়ার ক্ষেত্রে লবণের সম্পৃক্ত দ্রবণ ব্যবহার করা হবে। এছাড়া অন্যান্য বিষক্রিয়ার ক্ষেত্রে রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হবে। আচ্ছা, এখন ময়নাতদন্ত তো চিকিৎসকরা করবেন, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখবেন চিকিৎসকরা চাইলে ময়নাতদন্ত করবেন না বলে মত প্রকাশ করতে পারেন। এখন কখন একজন চিকিৎসক কখন একজন চিকিৎসক ময়নাতদন্ত না করার জন্য এই কি বলে এটাকে, ময়নাতদন্ত করবেন না বলে মত প্রকাশ করতে পারেন, এটা আমাদের জানার বিষয়। সেটা হচ্ছে যে চালান, ওই যে চালানের কথা বললাম, যে কোনো দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারের কাছে রিকুইজিশন যদি না আসে, পুলিশের দ্বারা অথবা সিভিল সার্জন দ্বারা যদি কোনো রিকুইজিশন না আসে, চালান যদি না আসে সেক্ষেত্রে, এবং পুলিশ যদি কোনো চৌকিদার কনস্টেবলকে লাশের সাথে যদি না পাঠায়, তখন চিকিৎসক বলতে পারে যে তিনি এই ময়নাতদন্ত করবেন না। নির্দেশক রিপোর্ট যদি না থাকে, মানে মৃতদেহটা কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে, কোন জায়গায় পাওয়া গেছে এগুলোর বিবরণ যদি না থাকে, চিকিৎসক তখন বলতে পারবেন যে তিনি এই ময়নাতদন্ত করবেন না। এবং প্রকৃত প্রহরারত চৌকিদার, কনস্টেবল বা পুলিশ অফিসার মৃত ব্যক্তির কোনো নিকটাত্মীয় মৃতদেহ শনাক্তকরণ যদি না করে, এবং রুগীটা যদি বা ওই যিনি ডেড বডি যেটা আসছে সেটা গুটি বসন্ত, প্লেগ বা জলাতঙ্কের কারণে ওই ব্যক্তিটা মারা যাওয়া যদি মৃত্যু হয়ে থাকে, সেক্ষেত্রে চিকিৎসক যদি এগুলো ময়নাতদন্ত করতে যান, চিকিৎসকেরও আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে চিকিৎসক ময়নাতদন্ত করবেন না বলে অস্বীকৃতি জ্ঞাপন করতে পারেন। আর একজন মেডিকেল অফিসার মৃতদেহ ময়নাতদন্ত শুরু করতে পারবে কখন? এর ঠিক বিপরীত অবস্থা, যখন চালানটা পাবে ঠিক মতো, নির্দেশক রিপোর্ট পাবে, মৃতদেহের শনাক্তকরণ পাবে। আচ্ছা, এবং মৃত্যুর সময় নির্ধারণ করার কিছু কৌশল আছে। দেহের তাপমাত্রা দেখবে, রাইগর মর্টিস দেখবে, ক্যাডাভারিক রিজিডিটি এগুলো দেখবে। হ্যাঁ, দেহের পতন কতটুকু পচে গেছে, একটা ডেড বডি কতদিনে বা কতটুকু সময়ে কতটুকু পচে, এগুলোর একটা হিসাব আছে, এগুলো হিসাব করবে। দেহের কালারের চেঞ্জ কতটুকু হয়েছে, মলাশয় মূত্রাশয়ের অবস্থা, এগুলো দেখবে। যেমন এই যদি দেখে যে রাত্রে শোবার আগে সচরাচর সবাই কি হয়, মূত্র ত্যাগ করে ব্লাডার টনিকটা খালি করে দেয়, তাহলে যদি ব্লাডার খালি অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে হয়তো রুগীটা বা এই যে ভিকটিমটা রাতেই মারা গেছে। আর যদি মূত্রাশয় যদি ভরা অবস্থায় পাওয়া যায়, আমরা ধরে নিতে পারি হয়তো সকালের পরে মারা গেছে, বা সকালের দিকে হয়তো প্রস্রাব থলিতে জমে গেছে, এরপরে হয়তো মারা গেছে। তাহলে মলাশয় মূত্রাশয়ের বিভিন্ন অবস্থা আমরা এগুলো দেখে, হ্যাঁ, রাতের দিকে শোবার আগে মূত্রাশয় খালি হয়। আর যদি মনে করেন মলাশয় এবং মূত্রাশয় যদি পূর্ণ অবস্থায় থাকে, তাহলে শেষ রাত্রে মারা গেছে আমরা ধরে নিতে পারি। কারণ সকালের দিকে মানুষের মলমূত্র ত্যাগ করে ফেলে, এগুলো খালি হয়ে যায়, এগুলো ভরা অবস্থায় থাকলে শেষ রাত্রে মারা গেছে, এরকম একটা নির্দেশনা আমরা পাই। আর পোস্টমর্টেমের জন্য মরণোত্তর কিছু পরিবর্তন আমরা পাই। পোস্টমর্টেম যখন করি, রাইগর মর্টিস পাই, অ্যালগোর মর্টিস পাই, গলন পচন পাই, পচনশীল গ্যাস বেরোতে দেখি আমরা। আবার রক্ত জমাটের মধ্যে কিছু পার্থক্য দেখি, যেমন মৃত্যু জমাট, মৃত্যুর পূর্বে রক্ত জমাট, মৃত্যুর পরে রক্ত জমাট, দুইটা দুই রকম কিন্তু। তো মোটামুটি এই আমাদের আলোচনা। এতক্ষণ ধরে এই দীর্ঘ আলোচনাটুকু যারা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
স্যার রেকর্ডিং অফ করবো? জি, রেকর্ডিং অফ করে দিন। আলোচনা শেষ আমার। আজকে যে আলোচনাটা করলাম এই আলোচনাটা